প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এবিটিএ টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে ভৌতবিজ্ঞানের 101 নম্বর পেজের 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন মানে প্রশ্ন অর্থাৎ এক নম্বরের প্রশ্ন মানে প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্নগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে। আজকে আমরা আলোচনা করবো 101 নম্বর পেজটা, এবং এই পেজের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ডিসক্রিপশানে, সেখানে তোমরা যোগাযোগ করবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে নিতে পারবে। আর এই পিডিএফ আমরা 10 টাকা মূল্য রেখেছি। আমাদের এবিটিএ টেস্ট পেপারে যে পেজগুলো আলোচনা করবো এবং পর্ষদের টেস্ট পেপারে যে পেজগুলো আমরা আলোচনা করবো আমাদের চ্যানেলে, সমস্ত পেজের পিডিএফ তোমরা পেয়ে যাবে 10 টাকা পেমেন্ট করলে। তো সেটা তোমরা করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দেওয়া হয়েছে ডিসক্রিপশানে, সেখানে যোগাযোগ করতে পারো। তো আজকে আমরা আলোচনা করবো ফিজিক্যাল সায়েন্সের 101 নম্বর পেজের বিভাগ কতে দেওয়া আছে। দেখো, একের দাগের প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। তো 15টা প্রশ্ন এখানে দেওয়া আছে 1 নম্বর করে। 15 নম্বর একের দাগের একে বলা হচ্ছে বায়ুমণ্ডলের কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন থাকে। তো সেটা হচ্ছে এখানে থার্মোস্ফিয়ার, অপশান বি। এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কি, সেটা বলা হচ্ছে 1.2, সেটা হলো ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে। সেটা হলো সিএফসি, অপশান ডি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, 4 মোল NH3 তৈরি করতে কত গ্রাম N2 প্রয়োজন? সেটা হচ্ছে 56 গ্রাম, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, STPতে 11.2 লিটার, গ্যাসের ভর কত? সেটা হবে 8 গ্রাম। এর পরবর্তী প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো 1.5-এ বলা হয়েছে কি, গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা ধরা হয়, সেটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান সি। কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হয়? কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হয়? তাহলে সেটা হবে কি, বৃদ্ধি পায়, অপশান এ। এর পরবর্তী হচ্ছে বিক্ষেপিত আলোর তীব্রতা আই ও তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মধ্যে সম্পর্ক হলো। তাহলে এখানে সম্পর্ক হলো কি, সেটা হবে অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো, শর্ট সার্কিট হলে আর সমান সমান কত? তাহলে শর্ট সার্কিট হলে আর সমান সমান কত? অপশান বি, অর্থাৎ 0। এর পরবর্তী প্রশ্ন কি, তড়িৎ ক্ষমতার এসআই একক হলো ওয়াট, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন হলো 1.10-এর দাগে, নিউক্লিয় রিঅ্যাক্টরে মডারেটর হিসাবে ব্যবহৃত হয়। তাহলে কি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে ভারী জল। এর পরবর্তী প্রশ্ন কি, দীর্ঘ পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলি যে শ্রেণীতে আছে তা হলো, সেটা এখানে হবে 18, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হলো কি, সংকেত ওজন, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, HNO3 এর শিল্প প্রস্তুতিতে NH3 এর অনুঘটকীয় জারণে উৎপন্ন অক্সাইডটি হলো, তাহলে সেটা হবে কি, NO, অপশান ডি। পরবর্তী প্রশ্ন 1.14 দাগের প্রশ্ন বলা আছে, দেখো কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতু হলো, সেটা হবে অপশান সি, অর্থাৎ Zn। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস হলো কি, H2। তাহলে এটা হলো অপশান বি। এই প্রশ্নগুলো হলো। এর পরবর্তী প্রশ্নগুলো আছে, দেখো এমসিকিউগুলো হলো বিভাগ খতে যে প্রশ্নগুলো আছে, দেখো 2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 21টা প্রশ্ন আছে এখানে, 1 নম্বর করে দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন কি আছে, দেখো বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম? তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম? তাহলে সেটা কি লিখবে, বায়ুমণ্ডলের কোন স্তর শীতলতম? সেটা হলো কি, মেসোস্ফিয়ার। তাহলে এই স্তরটি হলো বায়ুমণ্ডলের শীতলতম স্তর। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে ODS এর পূর্ণরূপটি কি? ODS এর পূর্ণরূপটি এখানে কি? তাহলে সেটা কি লিখবে তোমরা, যে ওজোন, OZONE, ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্সেস, SUB সাবস্টেন্সেস, এটা হলো। এর পরবর্তী প্রশ্ন দেখো, যেটা দেওয়া আছে 2.2, বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? তাহলে সেটা তোমরা লিখবে কি, এটা হলো
যে নাইট্রিক অক্সাইড এর পরবর্তী প্রশ্ন দেখো, সেটা বলা হয়েছে কি যে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা। দেখো, খুব উচ্চ চাপে এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তাহলে এটা সত্য না মিথ্যা? তাহলে এটা হচ্ছে কি মিথ্যা, তাহলে এটা হলো মিথ্যা। এর পরবর্তী প্রশ্ন কি, 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত? 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত? দেখো, এটা 1 নম্বর দেওয়া আছে যেহেতু, সেটা তোমরা অঙ্কটা করতেও পারো বা এমনি লিখেও দিতে পারো। তো দেখো আমি কি বলবো, জলের আণবিক ভর কি? জলের আণবিক ভর H2O, তাহলে এর আণবিক ভর কত? সেটা হচ্ছে 2টো হাইড্রোজেন 2 × 1 প্লাস এখানে কি আছে অক্সিজেনের কত 16, তাহলে সেটা আমাদের যোগ করলে কত হবে 2 + 16 আর 18 গ্রাম, এটা হলো। এবার 18 গ্রাম জলে অণুর সংখ্যা সমান কী হয়, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে কত 6.02 × 10⁻23, তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা সমান অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 6.022 × 10⁻23 এতটি। এই যে 18 গ্রাম জলের অণুর সংখ্যা সমান কী হয় অ্যাভোগাড্রো সংখ্যার, সেটা হচ্ছে 6.022 × 10⁻23। এবার তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা হলো 18 গ্রাম জলের অণুর সংখ্যা কত এত, তাহলে 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত, 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে এই যে 6.022 × 10⁻23/18, এটা আমাদের ক্যালকুলেশন করলে এরকম একটা আসবে ভ্যালু 3.346 × 10⁻22 এরকম একটা ভ্যালু আসবে, অতএব এতটি। এর পরবর্তী হলো কি, সত্য বা মিথ্যা নিরূপণ করো। হিরে তাপের কুপরিবাহী অধাতু, এটা এখানে কি বলা হয়েছে মিথ্যা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি, তাপ পরিবাহিতা রাশিটি পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, তাহলে এটা আমাদের সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, কখন একটি উত্তল লেন্সে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়? 2.6টা কখন হবে, যখন কি হবে যখন বস্তুকে উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাস এর মধ্যে রাখা হয়। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে কি, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে? তাহলে কী হবে, আলোর বেগ কমলে প্রতিসরাঙ্ক বাড়ে আর বেগ বাড়লে প্রতিসরাঙ্ক কমে, অর্থাৎ কি কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কীভাবে নির্ভরশীল, তাহলে লিখবে কি যে মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের সাথে ব্যস্তানুপাতিক। মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের সাথে ব্যস্তানুপাতিক। আলোর বেগের সাথে ব্যস্তানুপাতিক। এর পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক নিয়মানুসারে আর্থ তার কী রঙের হয়? 2.8 এখানে লিখে দিই, সেটা কি লিখবে সবুজ ও হলুদ রঙের।
সবুজ ও হলুদ রঙের। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কীভাবে পরিবর্তিত হয়? তাহলে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কী হয়? হ্রাস পায়। অর্ধপরিবাহী রোধ হ্রাস পায়। এর পরবর্তী প্রশ্ন দেখো, এখানে যেটা বলা আছে দেখো, 225 আর 90 মৌলটির N/P এর মান কত? তাহলে এখানে দেখো আমাদের N/P এর মান কীভাবে আমরা বার করব। তো এটা দেখো, এই যে 225, এটা হচ্ছে কি আমাদের ভর সংখ্যা। তাহলে এই যে ভর সংখ্যা, তাহলে সেখান থেকে আমাদের এই যে নিউটন সংখ্যা বার করতে গেলে কী হবে? ভর সংখ্যা থেকে কত বাদ দিতে হবে? এই যে এই প্রোটন সংখ্যা বাদ দিতে হবে। সেটা বাদ দিলে আমাদের কত হবে? 135। এই 135টাই হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে আমাদের নিউটন সংখ্যা। তাহলে দেখো এই তাহলে N/P, আর P হচ্ছে আমাদের কত? এটা হচ্ছে P হচ্ছে কত? 90 হচ্ছে P। তাহলে আমার N/P সেটা বার করতে বলা আছে। তাহলে কত? 135/90, সেটা সমান কত হবে? 1.52 এরকম একটা কিছু হবে। 9 1 9, 9 1 9, 4 5 9 45, 4 9 1 9। আচ্ছা, এটা আমি একবার 135, তাহলে কি হবে? 90 1 90, এখানে হচ্ছে 5 9 4 13, তাহলে এটা পয়েন্ট দিয়ে 0, তাহলে 5 9 45, এরকম একটা কিছু আসছে। তো 135/90 করলে কত হয়? 135/90 করলে 1.5 হবে। দেখি 135 135/90 1.5 হবে। এটা ভুল বললাম, 1.5 হবে। এরকম একটা কিছু ভ্যালু আসবে। আচ্ছা, 135 এখানে বিয়োগটা ভুল করলাম। 90 হচ্ছে 225 অর্থাৎ 5 9 9 আর 3 দিলে 12, হাতে 1 10, 9 আর আচ্ছা 9 225, আর এটা বিয়োগ করলে কত হয়? ভুল হলো নাকি? 9 3 দিয়ে 12, হাতে 1, 135 না, ঠিক আছে 1.5 এটাই হবে। এরকম একটা উত্তর হবে। পরবর্তী দেখো 2.11, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সমতাবিধান করতে বলা হয়েছে। প্রথম যেটা বাম স্তম্ভ, এদিকে ডান স্তম্ভ আছে নোবেল গ্যাস। তাহলে নোবেল গ্যাস এটা হবে কোনটা? বি এর সাথে মিলবে Rn। ইনভার্টটা এখানে হবে কি? যে একটি সংকর ধাতু, ইনভার হলো একটি কি সংকর ধাতু, এটা হলো। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কি? সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, সেটা হলো সি, এখানে এর সাথে মিলবে। এর পরবর্তী প্রশ্ন কি? সেটা হলো ZnO+C, সেখান থেকে Zn+CO, সেটা হবে কার্বন দ্বারা বিজারণ। এভাবে এর বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে নেবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, 2.12, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির যোজ্যতা কত? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির যোজ্যতা কত? সেটা হচ্ছে 2। এর পরবর্তী প্রশ্ন কি? সেটা হলো 2.1.13, একটি সমযোজী যৌগের উদাহরণ দাও, সেটি অষ্টক নিয়মের ব্যতিক্রমী। তাহলে সেটা হচ্ছে অষ্টক নিয়মের ব্যতিক্রমী, সেটা হচ্ছে বোরন ট্রাইফ্লুরাইড। বোরন ট্রাইফ্লুরাইড। এর পরবর্তী প্রশ্ন কি? অথবা প্রশ্ন দেখো, BF3 যৌগে কোন মৌলের অষ্টক পূর্তি আছে? তাহলে সেটা কি লিখবে? যে ফ্লুরিন মৌলের অষ্টক পূর্তি আছে। পরবর্তী প্রশ্ন দেখো, NH3 থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো। সেটা হচ্ছে ইউরিয়া। এর নাম এবং সংকেত লিখবে কি? CO। আচ্ছা, সংকেত এখানে লিখে দিই। সংকেত হলো যে CONH2। তার পরবর্তী প্রশ্ন, মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহার করা হয়?
মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহার করা হয় সেটা লিখবে যে মেলামাইন প্রস্তুতির জন্য লিখবে ইউরিয়া ব্যবহার করা হয়, ইউরিয়া। পরবর্তী প্রশ্ন কি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? তাহলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে সেটা লিখবে কি, ক্যাথোডে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে অ্যালুমিনিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতব অ্যালুমিনিয়ামে বিজারিত হয়। তাহলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে সেটা হচ্ছে বিজারণ ঘটে। তো এই বিক্রিয়াটা লিখবে কি, অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে অ্যালুমিনিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতব অ্যালুমিনিয়ামে বিজারিত হয়, ধাতব অ্যালুমিনিয়ামে বিজারিত হয়, সেটা হচ্ছে Al3+ +3E- এই বিক্রিয়া। তো পরবর্তী প্রশ্ন কি, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে। তাহলে এটা এখানে কি বলা হয়েছে, সত্য না মিথ্যা হবে, সেটা এখানে হবে মিথ্যা। তার পরবর্তী প্রশ্ন কি, 2.17 প্রোটিনের মনোমার কি? সেটা হবে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের মনোমার হলো অ্যামাইনো অ্যাসিড। পরবর্তী প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে এখানে যে 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন এর গঠনমূলক সংকেত। তাহলে এর গঠনমূলক সংকেত কি, সেটা হলো এভাবে লিখবে তোমরা। আচ্ছা, এখানে আগে একটা সি কার্বনের সাথে 4টে বন্ড, একটা হবে বি আর, আবার এখানে আর একটা কার্বন থাকবে, সেটা হলো এদিকে আর একটা বিআর এবং এইচ। তাহলে এটা গঠনমূলক সংকেত। তাহলে এই পিডিএফগুলো পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নম্বরে, তাহলে এই সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে। তোমরা পুরোটা পিডিএফ নিতে চাইলে এবিটিএ টেস্ট পেপারের সমস্ত যে পেজগুলো আমরা আলোচনা করবো, যে সমস্ত পেজগুলো আমাদের চ্যানেলে, সেগুলো এবং পশ্চাৎ টেস্ট পেপারে যে পেজগুলো আমরা আলোচনা করবো সেই সমস্ত পেজগুলোর পিডিএফ তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, তাহলে সেই পিডিএফগুলো তোমরা নিতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। তো আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলোই ছিল এমসিকিউ টাইপসের প্রশ্ন। তো সেগুলো আমরা আলোচনা করলাম আজকে। এই পেজের যে প্রশ্নগুলো ছিল ভৌতবিজ্ঞানের, তো এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। এই পেজে দু একটা প্রশ্ন বাদ গেলেও যেতে পারে। তো বাকি আমরা প্রশ্নগুলো আলোচনা করলাম এমসিকিউ টাইপসের যে প্রশ্নগুলো ছিল এই পেজে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।